জি দেখা যায়। ওকে, সো খেয়াল করো। রেড মার্ক। তোমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সন ম্যাথ বিউপি এফবিএস ফ্যাকাল্টির জন্য, এবং আজকের টপিকটা হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। ওকে, আমরা যেহেতু অলরেডি বিউপি এফবিএস ফ্যাকাল্টির জন্য একটা ম্যাথ ক্লাস নিছি এর আগে, ওই ক্লাসে তোমাদেরকে আমি ধারণা দিচ্ছিলাম যে সেখানে ডিভিজিবিলিটি টেস্টের উপরে কোশ্চেন আসে। তোমাদেরকে বলবে যে নিচের কোনটি প্রাইম নাম্বার, বা সরাসরি একটা নাম্বার দিয়ে বলবে, মানে ডিরেক্টলি একটা নাম্বার দিয়ে বলবে যে এটা কি এই সংখ্যা দ্বারা ডিভিজিবল কিনা বা ভাগ যাবে কিনা। বলবে যে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা ডিভিজিবল, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল, বা এই যে একটা বড় সংখ্যাটি এটা নিচের কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। তো এই ধরনের কিছু কোশ্চেন বিউপিতে প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছিল। দ্যাটস ওয়াই এই ক্লাসে আমরা এই যে ডিভিজিবিলিটি রুলস এর এই কনসেপ্টটা ক্লিয়ার করব, এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এভাবে আমরা পর্যায়ক্রমে বেসিক যতগুলো কন্টেন্ট আছে বিউপি এফবিএস এর জন্য শুরুর দিকে ওগুলা শেষ করে দেন আমাদের যে মেইন ম্যাথ, অর্থাৎ তোমার টপিক বেসড, সেখানে তোমার এভারেজ, এইজ, তারপরে পার্সেন্টেজ, রেশিও এন্ড প্রপোর্শন, তারপর তোমার ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এজ ওয়েল এজ তোমার সেখানে আরো কিছু টপিক আছে, মিক্সচার প্রবলেম, তারপর হচ্ছে বোর্ড স্ট্রিম, একই সাথে তোমার ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এই যে ম্যাথ গুলা সেগুলো কিন্তু আমরা তখন শিখবো। তো এই ডিভিজিবিলিটি রুলসটা কেন ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার এই যে নাম্বার সিস্টেমের যে ম্যাথ গুলো আসে সেইটার মধ্যে এটা একটা বড় টপিক। তুমি যখন প্রাইম নাম্বার আইডেন্টিফাই করবে সেখানে তোমাকে ডিভিজিবিলিটি রুলসটা অ্যাপ্লাই করা লাগতে পারে, বা অনেক সময় বড় একটা সংখ্যা দিয়ে বলবে যে ডিভিজিবিলিটি রুলস অনুযায়ী কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো সেই অনুযায়ী আমাদের আজকের ক্লাসে আমরা এই যে ডিভিজিবিলিটি রুলস এর এই টপিকটা পুরোটাই ক্লিয়ার করবো আর কি। ওকে, তো এই যে ডিভিজিবিলিটি রুলস বলতে অ্যাকচুয়ালি বোঝায় তোমার বিভাজ্যতা। হ্যাঁ, আমরা যেমন ম্যাথে তোমার ভাগ করি না, নিঃশেষে বিভাজ্য হওয়া। তো এই যে ভাগ করার যে বিষয়টা সেটাই হচ্ছে তোমার ইংলিশে এখানে বলতেছে যে ডিভিজিবিলিটি রুলস। ওকে, শুরুতেই দেখো যে আজকের ক্লাসের কন্টেন্টের মধ্যে কি কি আছে। ডিভিজিবিলিটি রুলস এবং পরে হচ্ছে তোমার প্র্যাকটিস, মানে প্রত্যেকটার সাথে আমরা কিছু প্র্যাকটিস করব। ডিভিজিবিলিটি রুলস ফর ওয়ান, মানে একের জন্য তোমার ডিভিজিবিলিটি রুলসটা কি। তো পৃথিবীর এমন কোন সংখ্যা আছে যেটা তোমার এক দ্বারা ডিভিজিবল নয়? কোনো সংখ্যা নেই, অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলা সংখ্যাই তুমি এক দ্বারা ভাগ করতে পারতেছো বা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো এক্সাম্পল কি হইতে পারে, যে 5 সংখ্যাটাকেও তুমি এক দ্বারা ডিভিজিবল করতে পারবা। আবার এখানে এত বড় একটা সংখ্যা লিখছি যেটাকে আমি কাউন্টই করতে পারতেছি না, এটা কি 100 কোটি না 1000 কোটি কে জানে। তো যাই হোক, এটাকেও কিন্তু তুমি এক দ্বারা ডিভিজিবল করতে পারতেছো। সো এটাই আর কি আমি বোঝাতে চাইছি যে এক দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যাই ডিভিজিবল। ওকে, দ্য থিং ইজ ফর টু, টু এর জন্য কোনগুলা তারা ডিভিজিবল হবে। তো মনে রাখবা যে সকল সংখ্যাগুলোর শেষের ডিজিট বা লাস্ট ডিজিটটা তোমার 0, 2, 4, 6 অথবা 8 বা 8, এগুলা যখন আসবে তখন ওই সংখ্যাটা তোমার 2 দ্বারা ডিভিজিবল হবে বা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা দুয়েরটা মনে রাখবো, কারণ একেরটা তো এমনিতেই সবার মাথায় থাকে, দুয়েরটা আমাদের মনে রাখতে হবে। তো এই জন্য দেখো এই যে 102 শেষে 2 আছে, দ্যাটস এটা 2 দ্বারা ডিভিজিবল, 51 হইলো। ঠিক তেমনি তোমার যে 54 2 দ্বারা ডিভিজিবল, তার মানে তোমার 27 হইলো। আবার দেখো 28 শেষে 8 আছে, 2 দ্বারা ডিভিজিবল, তার মানে 14 হইলো। তো আমরা দেখবো যে লাস্ট ডিজিট যদি তোমার এরকম 2, 0 অথবা 4, 6, 8 এগুলা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবং এটি হচ্ছে ডিভিজিবিলিটি রুলস অফ টু। এরপর দেখো থ্রি। এখন থ্রির ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি তো ভাগ করে দেখতেই পারি যে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে কিনা, কিন্তু আমরা তো এখানে অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে করতে যাচ্ছি। দ্যাটস আমরা মনে রাখবো সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই থ্রি। যদি ধরো একটা সংখ্যা এখানে দেওয়া হলো, সাপোজ এখানে দেওয়া হচ্ছে 162, 162, এটা কি তোমার 3 দ্বারা ডিভিজিবল কি না। তো এটা 3 দ্বারা ডিভিজিবল কিনা এটা আমরা জাজ করবো কিভাবে, এই যে সাম অফ ডিজিটস ইজ ডিভিজিবল বাই থ্রি যদি হয় তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে সাম কিভাবে বের করবো, 1 + 6 + 2, সাম মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে, যোগফল আমি লিখে দিচ্ছি, যোগফল। তো দেখো 1 + 6 + 2 = 9। ওকে, তো 9 যেহেতু 3 দ্বারা ডিভিজিবল, তার মানে এই যে পুরো সংখ্যাটা 162 এটাও অবশ্যই অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক তেমনি দেখো যে 27 কে 2 + 7 কে যোগ করলে কত হয়, 9 হয়। এটাও তোমার ঠিক তেমনি 3 দ্বারা ডিভিজিবল, তার মানে এই পুরো সংখ্যাটাই যে 27 সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল হবে। সো দিস ইজ দ্য রুলস ফর থ্রি। এরপর আসো ডিভিজিবিলিটি রুলস ফর ফোর, মানে চারের জন্য রুলসটা কিরকম। সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে লাস্ট টু ডিজিট, মানে শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই 4 দ্বারা ডিভিজিবল হবে। যেমন দেখো এখানে দেওয়া হচ্ছে 2508। তো 2508 কি আমার 4 দ্বারা ডিভিজিবল কি না সেটা তো আমরা জানি না।
তো আমরা দেখবো যে লাস্টের দুইটা ডিজিট কি অবস্থা। তো লাস্টের দুইটা ডিজিট কি আছে, তোমার 0 আর 8 আছে। তো 8 কে তো তুমি, 0 মানে তো 0, 8 কে তো তুমি 4 দ্বারা অবশ্যই ডিভাইড করতে পারো, করলে কি হবে, 2 হবে। তার মানে এই যে 2508, এই পুরো সংখ্যাটাকেই তুমি 4 দ্বারা অবশ্যই ডিভিজিবল করতে পারবা। এই জন্য এটা 4 দ্বারা ডিভিজিবল। দেখো কত আসে অ্যান্সার, 627। তুমি ম্যানুয়ালিও করতে পারো। দেখো 25 এর মধ্যে 4 কয়বার যাবে, 6 বার যাবে, 424, হাতে থাকে 1, 10, 2 বার যাবে 8, হাতে থাকে 2, 28 এর মধ্যে 4 কয়বার যাবে, 4 7 28। ঠিক আছে। সো এইভাবে আর কি তোমাকে এটা ম্যানুয়ালি তুমি চাইলে চেক করে নিতে পারো। পৃথিবীর যত সংখ্যা আছে যদি শেষের দুইটা ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 4 দ্বারা ডিভিজিবল হবে। ওকে। নেক্সট আসলে 5-এর রুলসটা, ডিভিজিবিলিটি রুলস অফ 5। মানে 5-এর রুলসটা কিরকম? 5-এর রুলসটা হচ্ছে খুবই সিম্পল, একের মতো ইজিলি আমরা মনে রাখতে পারবো। যদি শেষে 0 অথবা 5 আসে, মানে সংখ্যার শেষে যদি কোনো সময় 0 অথবা 5 থাকে, তাহলেই সেটা 5 দ্বারা ডিভিজিবল হবে। এছাড়া কখনোই সেটা 5 দ্বারা ডিভিজিবল নয়। যেমন দেখো এই যে 100, এটা শেষে 0 আছে, দ্যাটস 5 দ্বারা ডিভিজিবল, অ্যান্সার 20। ঠিক তেমনি নিয়ে দিলাম হচ্ছে তোমার 205, শেষে 5 আছে, এই জন্য 5 দ্বারা ডিভিজিবল, অ্যান্সার হলো 41। তো এছাড়া যদি ধরো একটা সংখ্যা দিলাম 202, এটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল না। কারণ এটাকে যদি তুমি 5 দ্বারা কাটতে যাও, তাহলে তোমার কি থাকবে, দশমিক থেকে যাবে, মানে ডেসিমালে চলে আসবে। এটা কিসে চলে আসবে, ডেসিমাল অথবা ফ্র্যাকশন চলে আসবে, ফ্র্যাকশন। সো এই যে নিঃশেষে বিভাজ্য বা ডিভিজিবিলিটি রুলস, কিসের 5-এর ক্ষেত্রে কি হবে, শেষে 0 অথবা 5 থাকতেই হবে। এরপর আসলে তোমার 6-এর বেলাতে, তো 6-এর জন্য ডিভিজিবিলিটি রুলস অফ 6, এটার ক্ষেত্রে আমরা 6 কে যদি ভাঙি, 6-এর তোমার প্রাইম ফ্যাক্টর কি কি আছে, তোমার 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এইগুলোই তো তোমার 6-এর প্রাইম ফ্যাক্টর। তার মানে দেখতেছো যে 1 দ্বারা তো পৃথিবীর সকল সংখ্যাই ডিভিজিবল। তার মানে 2 এবং 3, এই যে 2 এবং 3 বা 2 এবং 3 রুলসটা যদি একসাথে অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে সেই সংখ্যাটাও 6 দ্বারা ডিভিজিবল হবে। দেখো, নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 or 3, যদি তোমার 2 এবং 3 দুইটারই রুলস একসাথে স্যাটিসফাই করে, তখন আমরা বলবো যে ওই পুরো সংখ্যাটা 6 দ্বারাও ডিভিজিবল হবে। যেমন দেখো এখানে কত দেওয়া হলো, এক্সাম্পলে 270। 270 কে তুমি 2 দ্বারা কি ডিভিজিবল করতে পারবা? হ্যাঁ, অবশ্যই পারবা, কারণ আমরা 2 রুলসে কি শিখছিলাম, শিখছিলাম যে 0, 2, 4, 6, 8 এগুলা শেষে থাকলেই সেটা 2 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানে যে 270 তো শেষে 0 আছে, তার মানে এটা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল গেল। তিনেরটা আমরা কি অ্যাপ্লাই করব, তিনেরটা আমরা পড়ছিলাম যে সাম অফ ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3। যদি সাম মানে ডিজিট গুলোর যোগফল যদি তোমার 3 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে 2 + 7 + 0 কত হয়, 9 হয়। তার মানে এটাকে কাটলে কত, 3 হয়। যেহেতু যাচ্ছে, কাটা যাচ্ছে, দ্যাটস এই পুরো সংখ্যাটা 3 দ্বারাও ডিভিজিবল। তার মানে 2 এর রুলস অ্যাপ্লাই হলো, 3 এর রুলস অ্যাপ্লাই হলো। তাহলে আমরা কি বলতে পারি যে 2 × 3 অর্থাৎ 6 দ্বারাও এই পুরো সংখ্যাটা ডিভিজিবল হবে। কাটাকাটি করলে অ্যান্সার আসবে 45। সো আই গেস 6 এর রুলসটা তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল। আমি একটু ফাস্ট বলতেছি কারণ এই কনসেপ্ট গুলো খুবই ইজি। এরপর আসো যে ডিভিজিবিলিটি রুলস অফ 7, মানে 7-এর রুলসটা কিরকম। দেখো 7-এর ক্ষেত্রে আমরা মনে রাখবো, যখন একটা সংখ্যা দিয়ে দিবে, সাপোজ এখানে কত দেওয়া হলো যে 385, এটা কি 7 দ্বারা ডিভিজিবল কি না। তো এটা আমরা জাজ করবো কিভাবে, ডাবল দ্য ভ্যালু অফ দ্য লাস্ট ডিজিট, মানে এই যে লাস্ট ডিজিট যেটা, সেটাকে আমরা নিয়ে ডাবল করে নিব। তাহলে এখানে লাস্ট ডিজিট আছে কত, 5, 5-এর ডাবল কত হয়, তোমার 10 হয়। আচ্ছা, এন্ড সাবট্রাক্ট, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা, কি করা, বিয়োগ করা দি রেজাল্ট ফ্রম দি রেস্ট অফ দি নাম্বার। মানে এই যে রেস্ট অফ দি নাম্বার, আমরা কি বললাম যে শেষের ডিজিটকে তো আমরা সরাই নিয়ে ডাবল করে নিলাম, অর্থাৎ 10 হয়ে গেল। তাহলে রেস্ট অফ দ্য নাম্বার থাকলো কত, এই দুইটা শুধু, 3 আর 8। এই 3, 8 থেকে আমরা বলবো কি, এই যে 10কে সাবট্রাক্ট করতে বা বিয়োগ করতে। দেখো, ডাবল দ্য ভ্যালু অফ দ্য লাস্ট ডিজিট, লাস্ট ডিজিটকে আমরা ডাবল করলাম, 10 হইলো, এবং সাবট্রাক্ট মানে বিয়োগ করতে হবে ফ্রম দি রেস্ট অফ দ্য নাম্বার, ওই যে 38 থেকে যেটা বাকি রয়ে গেছে। এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে সেটাও হইতো। ওকে। তো তাহলে এটা থেকে আমরা যদি এখন বিয়োগ করি 38, তাহলে অ্যান্সার কত হবে, 28। এখন দেখবো যে এই 28 কি তোমার 7 দ্বারা ডিভিজিবল কিনা। যেহেতু তোমার 7 দ্বারা তোমার 28-কে ভাগ করা যাচ্ছে, যেমন তোমার 4 7 28, তার মানে এই যে পুরো সংখ্যাটা 385, পুরো সংখ্যাটাই তোমার 7 দ্বারা ডিভিজিবল করা যাবে, মানে ডিভিজিবল হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে বিয়োগ করার ফলে সংখ্যাটা তোমার এখানে 28 আসছে, এটা যদি 0 আসতো, ধরো এই পাশে বিয়োগ এবং এই যে 10 - 10 হয়ে যেত, বা 0 চলে আসতো, বা 38 - 38 হয়ে যেত, তখনও কিন্তু তোমার অ্যান্সার হইতো যে এটা 7 দ্বারা ডিভিজিবল। অর্থাৎ এখানে যদি তোমার 7-এর গুণিতক আকার আসে, যেমন তোমার 7, 14, 28, তারপরে তোমার কত আসে, 21, তারপর তোমার 35, তারপর তোমার 49, এরকম 70, এইরকম 7-এর গুণিতক আকারে যত সংখ্যা আসে যেটা 7 দ্বারা ভাগ যাবে, সেটা তোমার কি হবে, তখন এই পুরো সংখ্যাটাই 7 দ্বারা ডিভিজিবল হবে। অথবা এই জায়গাতে যদি তোমার 0 চলে আসে, মানে বিয়োগ করার ফলে
তখনও সেটা 7 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, আই গেস তোমরা মনে রাখতে পারবে এটা। সো 7-এর রুলসটা গেল, এবার আসো যে 8-এর রুলস। তো 8-এর রুলসটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো 8-এর প্রাইম ফ্যাক্টর কি কি থাকে। আচ্ছা, 8-এর প্রাইম ফ্যাক্টর মনে রাখার দরকার নেই। 8-এর ক্ষেত্রে রুলস হচ্ছে আমরা এখানে লাস্ট 3টা ডিজিট নিয়ে কাজ করব। দেখো বললা হলো যে লাস্ট 3 ডিজিট ইজ ডিভিজিবল বাই 8। যদি কোনো একটা সংখ্যার লাস্টের 3টা ডিজিট তোমার 8 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 8 দ্বারা ডিভিজিবল হবে। দেখো এখানে যে এক্সাম্পলটা দিলাম আমি, 1320, 1320 ইজ ডিভিজিবল বাই 8 অর নট। তো দেখো এখানে তো আমি এই যে 1320 পুরো সংখ্যাটার মধ্যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এটা আসলে বোঝা মুশকিল। কিন্তু দেখো যে 320 এইটুকুর ভিতরে যদি আমি লাস্ট 3 ডিজিটের মধ্যে যদি চিন্তা করি, তাহলে দেখো 8 দ্বারা তো অবশ্যই, মানে 8 4টা 32, নাকি 5টা 40, 4টা 32, রাইট? তো এই যে 4 বার যাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি এই যে পুরো সংখ্যাটা 1320, এই পুরো সংখ্যাটাই তোমার 8 দ্বারা ডিভিজিবল হবে। যেহেতু শেষের 3টা ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হইলো, তার মানে পুরো সংখ্যাটাই তোমার 8 দ্বারা ডিভিজিবল হবে। এখন ধরো এখানে তুমি আরো 51320 দিয়ে দাও, যেহেতু তাও এই যে শেষের 3টা ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হলো, তাহলে এই যে 51320 এই সংখ্যাটাও তোমার 8 দ্বারা ডিভিজিবল হবে। এটাকে ম্যানুয়ালি করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এরপর আসলে তোমার 9-এর রুলসটাতে। তো 9-এর রুলসটা কি? সাম অফ দ্য ডিজিট অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। অর্থাৎ যে 3-এর রুলসটা যেরকম ছিল, 9-এর রুলসটা কিন্তু অনেকটা সেম, একদম ইকুয়াল। দেখো কি বলা হলো, যে আমরা সবগুলা ডিজিটের সাম বের করব, যোগফল বের করব, যদি সেটা 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 9 দ্বারা ডিভিজিবল হবে। যেমন দেখো এখানে কত সংখ্যা দেওয়া হলো, এই যে সংখ্যাটা দেওয়া হলো 6869997। এটা কি 9 দ্বারা ডিভিজিবল কি না? তো আমরা সংখ্যাগুলোর যোগফল বের করি, 6+8+6+9+9+7। আচ্ছা, এখন যোগ করো, 7 আর 9 যোগ করলে কত হয়? 16। 16 আর 9 যোগ করলে কত হয়? 16 আর 9 যোগ করলে হবে গিয়ে তোমার এদিকে 4 20 25 হবে। ঠিক আছে, তারপরে তোমার এখানে আছে 6, তার মানে 31। এখানে আছে 8, তার মানে হচ্ছে 39। এখানে আছে কত? 6, তার মানে হচ্ছে তোমার 39 আর 6 হচ্ছে তোমার 45। তো যেহেতু 45 আসছে, এখন 45 কি তোমার 9 দ্বারা ডিভিজিবল কিনা? তো 5 নং 45, এটা তো আমরা জানি, তাই না? 4 নং 36, 5 নং 45, রাইট? তো এই যে 5 দ্বারা যেহেতু ডিভিজিবল, মানে 9 দ্বারা যেহেতু ডিভিজিবল হচ্ছে, পুরো সংখ্যাটার ডিজিট গুলোর যোগফলটা, দ্যাটস এই যে পুরো সংখ্যাটা এত বড় একটা সংখ্যা 6869997, এই পুরো সংখ্যাটাই তোমার 9 দ্বারা ডিভিজিবল হবে। এখানে কোনো ডাউট নেই। এই যে দেখো এখানে অ্যান্সারও দেওয়া আছে, এটাকে যদি তুমি কাটাকাটি করো অ্যান্সার আসবে 76333। এটা হচ্ছে গিয়া আমাদের ভাগফল আর কি। এবার আসো যে তোমার 10-এর রুলসটা। তো 10-এর রুলস তো খুবই সিম্পল, এটা আমরা এমনিতেই বুঝতে পারবো যে শেষে যদি তোমার 0 থাকে তখনই সেটা 10 দ্বারা ডিভিজিবল হবে, এছাড়া কখনোই সেটা 10 দ্বারা ডিভিজিবল না। যেমন 30-এর শেষে 0 আছে, এই জন্য 10 দ্বারা ডিভিজিবল 3। 50-এর শেষে 0 আছে, তাই 10 দ্বারা ডিভিজিবল, অ্যান্সার 5। 8000 10 দ্বারা ডিভিজিবল, 800 অ্যান্সার। যে ডিভিজিবিলিটি রুল অফ 11, মানে এই যে 11-এর জন্য তোমার রুলসটা কিরকম? তো 11টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখবো যে আমাদের পরীক্ষা যখন ম্যাথ দেয়, তখন কিন্তু এই যে যেগুলো তোমার একটু অড নাম্বার, মানে অড টাইপের নাম্বার, সাপোজ 3, তারপর 9, তারপর 11, তারপর 7, এগুলো থেকে বেশি দেয়। দ্যাটস ওয়াই দেখো এই যে 11-এর রুলসটা কিরকম, যে ডিফারেন্স অফ দি সাম অফ দি অল্টারনেটিভ ডিজিট ইজ ডিভিজিবল বাই 11 অর 0। যদি তোমার এরকম অল্টারনেটিভ ডিজিট গুলার যোগফলের বিয়োগফল, আবারও বলতেছি, অল্টারনেটিভ ডিজিট গুলার যোগফলের বিয়োগফল যদি 11 অথবা 0 হয়, মানে 0 অথবা 11-র ফ্যাক্টর বা তোমার এরকম ডিভিজিবল হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলবো যে ওই পুরো সংখ্যাটাই 11 দ্বারা ডিভিজিবল। তো এটা আমরা একটু এক্সাম্পল থেকে রিয়েলি বুঝি। দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া হলো 27973, তো এখানে আমার অল্টারনেটিভ ডিজিট কি কি আছে দেখো, এই যে এইটা 293, এটা তোমার 1 3 এবং 5 পজিশন, অর্থাৎ অড পজিশনে আছে। এই পজিশনটা কি? অড পজিশন বা বিজোড় অবস্থান। এরপর দেখো এই যে এটা হচ্ছে 2 আর 4 অবস্থানে আছে, এটা কি পজিশন? এটা হচ্ছে তোমার ইভেন পজিশন, বা আমি বলতে পারি যে জোড় অবস্থান, মানে জোড় পজিশনে 7 7, আর এদিকে বিজোড় পজিশনে 293 আছে। এই যে অল্টারনেটিভ ডিজিট বলতে এটা কি বোঝানো হচ্ছে, যে বিজোড় পজিশন এবং জোড় পজিশনের যে যোগফল, সেইটার বিয়োগফল যদি তোমার 11 দ্বারা ডিভিজিবল হয় অথবা 0 হয়, তখন ওই পুরো সংখ্যাটাই 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে এটার যোগফল কত হয়? দেখো তো, যে 2 9 + 3, এটার যোগফল হয় 14। ঠিক তেমনি এখানে ইভেন পজিশনে যেগুলো আছে, যেমন 7 7, এইটারও যোগফল কত হয়? 7 + 7 = 14। তাহলে এই দুইটার বিয়োগফল কত হবে?
14 - 14 = 0, যেহেতু 0 আসছে তার মানে এই যে পুরো সংখ্যাটা 27973 পুরো সংখ্যাটাই তোমার 11 দ্বারা ডিভিজিবল হবে। দিস ইজ দ্য রুলস অফ ডিজিবিলিটি। তো এই যে রুলস গুলা বললাম এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা কোনগুলা কোনগুলা সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার থ্রি রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সংখ্যাটা দেওয়া থাকলে সেটার যে ডিজিট গুলো থাকবে সেটার যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয় পুরো সংখ্যাটাই 3 দ্বারা ডিভিজিবল। ঠিক তেমনি যদি আমরা এখন 6-এ আসি সেই ক্ষেত্রে আমরা 2 এর রুলস এবং 3 রুলস দুইটাকে একসাথে অ্যাপ্লাই করব। 8-এর ক্ষেত্রে আমরা দেখলাম যে শেষের 3টা ডিজিটকে নিয়ে আমরা কাজ করব। 9-এর ক্ষেত্রে দেখলাম যে ওই 3-এর মতোই সেম, সবগুলা সংখ্যার যোগফল বা ডিজিটের যোগফল যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ডিভিজিবল হবে। এছাড়া 11-এর রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি আমরা দেখবো যে অল্টারনেটিভ যে পজিশনগুলো রয়েছে যেমন তোমার বিজোড় অবস্থানের যে সংখ্যাগুলা সেগুলোর যোগফল থেকে জোড় অবস্থানের যে সংখ্যাগুলা সেগুলাকে বিয়োগ করার ফলে যদি 0 আসে তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা ডিভিজিবল, অথবা 11-র ফ্যাক্টর আকার আসে যেমন 11, 22, 33 এরকম 11 দ্বারা ডিভিজিবল সংখ্যা আসে তখন সেটাও কি ওই যে পুরো সংখ্যাটাই তোমার 11 দ্বারা ডিভিজিবল হবে। সো দিস ইজ দ্য রুলস অফ ডিজিবিলিটি, মনে রাখবা। তো এই যে ডিজিবিলিটি রুলস থেকে কিন্তু বিপিতে প্রতি বছরই দু একটা কোশ্চেন থাকে, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। ডিরেক্টলি থাকলে তো বলে দিবে যে এটা ডিভিজিবিলিটি রুলস অনুযায়ী এটা কি ডিভিজিবল করা যাবে কি যাবে না। আর যদি ইনডিরেক্টলি আসে তখন তোমাকে বলবে যে প্রাইম নাম্বার নিচের কোনটি, তখন তোমাকে কিন্তু এই ডিভিজিবিলিটি রুলসটা অ্যাপ্লাই করেই বের করতে হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই দিস ইজ মোর ইম্পর্টেন্ট। অথবা তোমার অন্যান্য অনেক ম্যাথের অপারেশনের ক্ষেত্রে কিন্তু ইনডিরেক্টলি জিনিসটা আসে, সেটা মাথায় রাখবা।